আগামীকাল সুপ্রিম কোর্টে সোয়া 10টার সময় মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। 1 নম্বর কোর্টের কেসটা লিস্টেড হয়েছে। 1 নম্বর কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সোয়া 10টার সময় আগামীকাল পৌঁছবেন। নজর থাকবে আমাদের। বিশ্বনাথ দা যেটা বলছিলেন যে ইলেকশন কমিশন নিশ্চয়ই আইনের ঊর্ধ্বে ইলেকশন কমিশন ছিল না। কবে থেকে আনা হলো? 2023 সালে প্রোটেকশন অফ চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশন বিল এনে, এবং সেই সময় 141 জন এমপিকে পার্লামেন্ট থেকে সাসপেন্ড করতে হয়েছিল ওই বিলটাকে পাস করানোর সময়। এক, দ্বিতীয়ত উনি বলছিলেন যে নরেন্দ্র মোদী অমিত শাহর মাথা কার কাছে নত, এটা ভালো বোঝা যাচ্ছে। এপস্টেইন ফাইল সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ জেনে গিয়েছে যে ফাইলের পরে ভেনেজুয়েলা থেকে ইন্ডিয়া ডাইরেক্ট তেল কেনার অফার পেয়েছে। শুনে নিন না ভেনেজুয়েলা থেকে ডাইরেক্ট তেল কেনার বরাত পেয়েছিল, ইন্ডিয়া কেনেনি। কবে বললো? যখন ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করেছে। ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করেছে। আরে এপস্টেইন যৌন কেলেঙ্কারির তালিকায় কাদের নাম আছে? আপনার কাছে হচ্ছে কেন? আমার শুধু একটা লাইনই বলার আছে যে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই এজেন্সিকে নিয়ন্ত্রণ করে না। বিশ্বনাথ দার এই বক্তব্যের আমি তীব্র বিরোধিতা করছি, এবং আইনানুগ পথে যেটা হওয়ার সেটাই হবে। আপনার যদি আইনি বক্তব্য থাকে কোর্টে গিয়ে বলবেন। আচ্ছা, আমি একটা কথা বলছি, ওই সিনেমার তলে লেখা থাকে না বিদেশ সম্বন্ধে সতর্কী করে। এমন কথা কেন কেউ বলে যে বলতে গিয়ে নিজেই হেসে ফেলে। যাক, আমি একটা কথা বলছি। আচ্ছা, অনুব্রত মণ্ডল অ্যারেস্টেড হয়েছিল 2022 সালের অগাস্ট মাসে, বেল পায় 2024 সালের সেপ্টেম্বর মাসে। বেলটা কেন পায়? তার কারণ হচ্ছে সে অ্যারেস্টেড হওয়ার পরে সিবিআইকে যে জিজ্ঞাসাবাদে যে কথাগুলো বাংলায় বলেছিল সেগুলোকে নাকি ইংলিশে ট্রান্সলেট করা যায়নি 2 বছরে। সেই কারণে 2022 অগাস্ট থেকে 2024 সেপ্টেম্বর অবধি তাকে জেলে রাখার পরও ট্রান্সলেট করা যায়নি বলে একটা সময় গিয়ে তাকে বেল দিয়ে দিতে বাধ্য হয়। নারদের ফুটেজ ভেরিফাই করা যায়নি, ফরেনসিক টেস্ট করা যায়নি ভারতবর্ষে। আমার খালি একটা ছোট্ট প্রশ্ন সুমনদা, যে সেটা হচ্ছে এখন 2026 ট্রান্সলেশনটা কি এখনো হয়েছে না আর কদিন লাগবে? আমি শুধু একটাই কথা বলি যে এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখছেন, একেবারে বিশ্বনাথ দা শেষ পর্বে একেবারে মৃদু, সেটা বক্তব্যের জন্য নয়, কিন্তু মৃদু ভূকম্পন এই কলকাতা শহরে, এ নিয়ে যাবতীয় ডিটেলস, রিক্টার স্কেলে কত ইত্যাদি ইত্যাদি আপনাদের দেখাবো। এটা কিন্তু উইথ আ সিরিয়াস নোট। হ্যাঁ, কথা বলবো যে ইমপিচমেন্ট করতে গেলে দেখাতে হয় এ চার্জ অফ মিসকন্ডাক্ট মেড এগেইনস্ট দ্য হোল্ডার অফ এ পাবলিক অফিস। অর্থাৎ এখানে মিসকন্ডাক্টটা দেখাতে হবে, সঙ্গে সঙ্গে বলতে হবে ইন্টিগ্রিটি অর ভ্যালিডিটি অফ সামথিং প্রসিডস, মানে তার ইন্টিগ্রিটিতে কোথাও একটা ভায়োলেশন হয়েছে। এবার একটা কথা বলি, সব রাজ্যেই কিন্তু এসআইআর এর প্রসেস চলছে। এই রকম গেল রব সব রাজ্যে হয়েছে বলে আমরা শুনিনি। কিন্তু ইমপিচমেন্টটা জয়ন্ত আমি জানিয়ে রাখি, এটা রাহুল গান্ধী প্রথম এই ইমপিচমেন্ট করার হুমকিটা দেন দিনের পর দিন। এখানে সমস্ত রাজনৈতিক দল পাশাপাশি বলতেই হবে যে এই মুভটা কিন্তু প্রতীকী। এখানে নাম্বার গুরুত্বপূর্ণ নয়, এটা রাজনৈতিক মুভ এবং প্রতীকী মুভ, একেবারে পরিষ্কার। প্রতিটি দলই তো চেয়েছিল বৈধ ভোটার তালিকা। আমি দ্রুত একবার দেখিয়ে দেবো যে ইমপিচমেন্ট নিয়ে পরের প্রতিবেদন। देखिए, अगर कोई चीज़ जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। উদ্ধত, মিথ্যাবাদী, অহংকারী। সোমবার দিল্লি থেকে এভাবেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। झूठा बात कह रहे हैं, इज ए ग्रेट लायर, ऑल आर लाई, गार्बेज ऑफ लाई। আর মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টের পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনীয় সংখ্যা না থাকলেও মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে অপসারণ বা ইমপিচমেন্টের প্রস্তাব আনা নিয়ে আগে থেকেই সক্রিয় হয়েছিল কংগ্রেস। এই নিয়ে আলাপ আলোচনাও শুরু করেছিল তারা। এই আবহেই এবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে ইমপিচমেন্টের প্রস্তাব এলে তা সমর্থনে স্পষ্ট ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट में भी हो सकता है ना, प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई इतराज नहीं है। এখানেই শেষ নয়। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে আলোচনা শুরু করার জন্য এদিন সংসদীয় দলকে নির্দেশ দেন তৃণমূলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। সিনিয়র সাংসদদের এ বিষয়ে তোড়জোড় শুরু করতে বলেন। শুরু হয়েছে, ইট ইজ বিগিনিং, জাস্ট লেট আস সি। প্রথম কথা হচ্ছে ইমপিচমেন্ট মোশন যে কেউ আনতে পারে। প্রশ্নটা হচ্ছে ইমপিচমেন্ট করার জন্য কি আপনার কাছে নাম্বার আছে, সংখ্যা আছে কি, দম আছে কি? দম তো নেই, দেশের মানুষ তো আপনাকে বাছেননি। আপনি যতই বাংলা, উর্দু, ইংরেজিতে কবিতা লিখুন, দেশের মানুষ আপনাকে ভোট দেয়নি তো, আপনাদের দলকে পেছনে বসিয়েছে, অর্থাৎ বিরোধী দল হিসেবে বসিয়ে রেখেছে।
তো আপনারা আনবেন, আবার নন্দলাল হয়ে ফিরে যাবেন দুগালে থাপ্পড় খেয়ে লাল হয়ে। এসআইআর নিয়ে লড়াই যে এখানেই শেষ নয়, বঙ্গভবনের সাংবাদিক বৈঠক থেকে তারও স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। हम फील्ड छोड़ेंगे नहीं, हम एक भी इंच जमीन नहीं छोड़ेंगे। अगर वो निकाल भी दे, हमारा तो भरोसा है जस्टिस मिलेगा। अगर नहीं मिलेगा तो तब सोचा जाएगा कैसे करेंगे। लेकिन बीजेपी नहीं आएंगे बंगाल में, पीपुल्स हेट बीजेपी। देखिए, अगर आपका रुपया से 20 रुपया काट लिया तो आपको तो प्रभाव होता है, लेकिन वो 20 रुपया जो काट लेगा ना, अगर आप कोई ट्यूशन कर लेगा तो उसको आपको आ जाएगा, और बीजेपी का लोगों ने हमको वोट दे देंगे। আজকে এই ভাষণের ড্রামা হয়েছে, সন্ধ্যাবেলা চালিয়ে দিয়েছেন ইমপিচমেন্টের মানে জানেন উনি? কত সংখ্যা লাগে জানেন? ইমপিচমেন্ট কিভাবে পাস করাতে হয় জানেন? কত এমপির ভোট লাগে জানেন? দুর্ভাগ্য 15 বছর মুখ্যমন্ত্রী 7 বারের এমপি ইমপিচমেন্টের পদ্ধতিই জানে না। গোটা মিথ্যাচার, পারসেপশন, ন্যারেটিভ তৈরি করা কাজ সকাল থেকে। ভোট দোরগোড়ায়, ইস্যু এখন একটাই, এসআইআর। বাকি ইস্যু কার্যত কার্পেটের তলায় ঢাকা পড়ে গেছে। এর ফলে কার লাভ কার ক্ষতি? বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।